আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে। সংবিধানে কোনো গণভোট নাই। বিচার মানে তালগাছটা আমার। গোস্ত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে, এখন পাকানোর পরে বলতেছেন গোস্ত হালাল কিন্তু ঝুল হারাম। এ মানুষগুলার আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর ফেসিবাদ চলবে না। আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর বৈষম্য থাকবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে বিচারের জন্য আর কেউ কাঁদবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে কর্ম উপযোগী সক্ষম কোনো মানুষ আর বেকার থাকবে না। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যেই সমস্ত কার্যকারণে সাংবিধানিক দুর্বলতার কারণে ফেসিবাদ তৈরি হয়েছে সেই জায়গাগুলোর আমূল পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের লক্ষ্যে এবং ফেসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার জন্যেই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 7 মাস কমিশন বসলো, ধারাবাহিকভাবে সকাল বিকাল বসলো, আলাপ আলোচনা হলো। তার ভিত্তিতে 2টা জিনিস বের হয়ে আসলো, একটা জুলাই চার্টার বা সনদ, আর একটা হচ্ছে গণভোট। এর ভিত্তিতেই 26 সালের 12ই ফেব্রুয়ারি 2টা ভোট একসাথে অনুষ্ঠিত হলো। আমরা সবাই তখন মেনে নিলাম। এখনকার সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই বললাম যে 2টা ভোটই হবে এই দিন। আমরা নিজেদের প্রতীকে যেমন ভোট চাইলাম, পাশাপাশি গণভোটের হা বলার জন্য জনগণের কাছে বললাম। অনেকে বলে বর্তমান সরকারি দল একবারই শুধু মুখে বলেছে গণভোটে হা বলুন, আর সারাটা সময় জুড়ে ভিতরে ভিতরে বলেছে না বলুন। তাদের না পরাজিত হলো, হা বিজয়ী হলো। 68.6% মানুষ হার পক্ষে, অর্থাৎ 70% মানুষ প্রায় হার পক্ষে ভোট দিল। হার পক্ষে ভোট দেওয়ার মানে হচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ জনগণ চায়। ওই আগের বস্তা পোষা ফেসিবাদী রাজনীতি আর দেখতে চায় না, ওই শাসন ব্যবস্থাও আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্যই ছিল গণভোট। কিন্তু আশ্চর্য, গণভোট অনুষ্ঠান হওয়ার পরে যে আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হলো, সেই আদেশেই লেখা ছিল একই দিনে 2টা শপথ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হবেন তারা 2টা শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, এর সাথে সাথে একই দিনে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। আমরা বিরোধী দলের নির্বাচিত 68 জন সদস্য সবাই আমরা এই শপথ নিলাম, কিন্তু সরকারি দল নিল না। আর তাদের দলের বিদ্রোহী হয়ে যারা স্বতন্ত্র এমপি হয়েছে 8 জন, তারাও নিল না। তারাও তাদের দলের সাথেই কার্যত থাকল। এবার তারা বলতে শুরু করলেন সংবিধানে কোনো গণভোট নাই, এই জন্যই গণভোট বৈধ নয়। আশ্চর্য ব্যাপার, সংবিধান যদি বলেন তাহলে সংবিধানে কি কোনো ইন্টারিম গভর্নমেন্ট ছিল? সংবিধানে কি কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছিল? সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। বিচার মানে তালগাছটা আমার। তালগাছ আমার হইলে বিচার ঠিক আছে, তালগাছ আমার না হইলে বিচার আমি মানি না। বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোস্ত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে, এখন পাকানোর পরে বলতেছেন গোস্ত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোস্ত পাকানো হয়েছে, ওই ঝুল থেকেই গোস্ত তুলে খাওয়া হচ্ছে। এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওটা যদি অবৈধ হয় সব কিছু অবৈধ। পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপুল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে, বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। এইভাবে জনগণ চেয়েছে এই ভোট, গণভোট, 2টাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন আর একটা রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময় পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মুভ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো। শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব। আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক।
শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন? সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। আপনারাও আসেন, আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, উনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা ওনাকে দায়িত্ব পালন করতে দিন। কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহ জানে। চাঁদাবাজি তো ওনারাই করে, তো ওনাদের সদিচ্ছা থাকলে তো ওনারা বন্ধ করতে পারবেন, সদিচ্ছা না থাকলে বন্ধ হবে কেমন? কথা তো ঠিকই। আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা, তারা টেবিল সাপড়াচ্ছেন, সামনে যারা, তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না। তো যদি এটা আমরা চাই, তাইলে আমরা কেন একসাথে আওয়াজ তুলতে পারলাম না যে ইনশাল্লাহ আমরা দুর্নীতির কান মলিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব? বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকে এই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান, তাদের সাথে আরো শক্তভাবে লাগে। কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সে আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে। তবে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা আমাদের মতো চলতে চাই। আমাদের একটা স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। এই জাতি
বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে, প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে, কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব, শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয় শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মে বিশ্বাসী হোক, তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলে এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়, দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস।